কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং স্টেজে উপস্থিত মাননীয় তরুণ দাস মহাশয়, সন্দীপ ঘোষ মহাশয়, প্রিন্সিপাল ইনচার্জ চুক্তিবাসী এবং নামটা ঠিক যাই হোক আরেকজন আছেন, তো ওনাদের সবাইকে আমি জানাই। কথা হলো, আমি এই গভর্নমেন্ট মিউজিক কলেজে বছর 10 আগে বহুবার এসেছি। এখানে যারা আছেন পুরনো নারায়ণবাবু, সবাই সুব্রতবাবু, এরা সবাই জানেন যে বহুবার এসেছি এবং ওয়ার্কশপ করেছি। আমিও ওয়ার্কশপ করে গেছি আগে, তখন অধ্যাপক প্রফেসর রামেশ্বর ভট্টাচার্য প্রিন্সিপাল ছিলেন। অনেকবার একটা বেশ ভালো, মানে রীতিমতো ভালো লাগতো এবং বেশ একটা টানও আমার ছিল। তো এর মধ্যে তৃপ্তি বাকি, আমি তৃপ্তি বলছি, আমাদের ছাত্রী, আমাদের বিশ্বভারতী সঙ্গীত পিএইচডি করেছে এবং আমি তখন হেড অফ ডিপার্টমেন্ট ক্লাসিক্যাল মিউজিকে তখন ঢুকেছে। আবার আমি সেকেন্ড রাউন্ডে আমি আবার যখন পিএইচডি অ্যাওয়ার্ডেড হলো, তখন আবার আমি আবার আরেকবার প্রধান সেকেন্ড রাউন্ড ক্লাসিক্যাল মিউজিক। তো ন্যাচারালি ওর সঙ্গে আমার বহু যোগাযোগ, মায়ের সঙ্গে আমাদের বাড়ির সঙ্গে একজন ভালো সম্পর্ক আমার সঙ্গে। এদিকে নারায়ণ বাবু, আমি নারায়ণই বলছি। তো নানান আমার সঙ্গে খুবই যোগাযোগ রাখে একাডেমিক ব্যাপারে এবং নানা কিছু অনেক কিছু জানতে অনেক কথাবার্তা মাঝে মধ্যেই, সেই কত 10 বছর আগে হলেও কিন্তু নানান যোগাযোগ কন্ট্যাক্ট সবসময় রাখে এবং খুবই ভালো করে আমার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। তো যাই হোক, এরা দুজন আমাকে বলাতে যে এখানে একটা অনুষ্ঠান হবার ব্যাপারে, তো আমি আমার খুবই আনন্দ হয় যে এখানে এত ভালো শ্রোতা আমি তখন লেগে গিয়েছিলাম এবং প্রত্যেকে গান বাজনা এত ভালোবাসে, এই ব্যাপারটা কিন্তু আমি তখন দেখেছি। তো ন্যাচারালি আমার এখানে বাজাবার একটা এক কথাতেই আমি রাজি হই। আর সন্দীপ, প্রফেসর সন্দীপ ঘোষ রয়েছেন, উনি তো আমারই ভাই, বিশ্বভারতীর অধ্যাপক। তো এই ব্যাপারে যে আমি এখানে এলাম। এখন আমি বলতে চাই যে এই যে ওয়ার্কশপ হচ্ছে, কয়েকটা জিনিস ওয়ার্কশপের পরে, আজকে তো অনেকগুলো ওয়ার্কশপের মধ্যে অলরেডি, মানে আমি তো মনে হয় আমার হয়ে গেছে। আমি শুনেছি যে সন্দীপদা ওয়ার্কশপ নেবেন তবলা। সন্দীপদা বিশ্বভারতীর যেরকম অধ্যাপক, ওনার লেখা অনেক বই আছে তবলার উপরে। তা উনি অল ইন্ডিয়া রেডিওর তবলা এবং পাখা রেড আর্টিস্ট, উনি ন্যাশনাল প্রোগ্রাম করেছিলেন, দেশে বিদেশে অনেক পারফরমেন্স করেছেন। উনি পণ্ডিত শঙ্কর ঘোষের সুযোগ্য শিষ্য, 25 বছর ওনার কাছে তালিম নিয়েছেন পণ্ডিত শঙ্কর ঘোষের কাছে। এবং পণ্ডিত শঙ্কর ঘোষের যে কটা তবলার বই আছে, সন্দীপ দাই, প্রফেসর সন্দীপ কুমার ঘোষ, উনি ওই সম্পাদনা করেছেন প্রায় সবকটা বই সন্দীপ দার সম্পাদনা, পণ্ডিত শঙ্কর ঘোষের বই। তো ন্যাচারালি তো এনারা শেখাতে এসেছেন, শিখছে। আরও কত গুণী মানুষ বলে এখানে সবাই আসছেন, এসেছেন, শিখিয়ে গেছেন। তো ছাত্রছাত্রীদের এটা বলবো যে এরপর কি, তাহলে একটু শিখলে, এত কিছু শিখলে তারপর কি? তারপর হলো প্র্যাকটিক্যালের কথা বলছি, থিওরিতেও তাই, আর তো আমি প্র্যাকটিক্যালটা নিয়ে বলি। তারপর হলো প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাই কিন্তু থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। আমি তো লক্ষ্য করছি কিছু কিছু ছেলে মেয়ে এক মনে আমার কথা শুনছে, আবার কিছু কিছু ছেলে মেয়ে চুপচাপ গল্প করে যাচ্ছে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমি যেগুলো বলছি, আমি কিন্তু আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি। আজকে আমার ছাত্রছাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন, আমি একটু আগে সুব্রতকে বলছিলাম, ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার আগে পিএইচডি করেছে, আমার কাছে শিখেছে। ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত এবং বড় বড় পদে রয়েছে আমার ছাত্রছাত্রীরা। তো এখানে আমার একটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে ছাত্রছাত্রীদের ব্যাপারে। তো আমি যখন বলছি 5 মিনিট শুনলে আমার কিছু অসুবিধা হবে না, গল্পটা 5 মিনিট পরে হবে। তো এটার ব্যাপার হলো, দেখো যে এই যে শেখা হচ্ছে, এত কোটি মানুষেরা আসছেন, এমন কিছু বিশাল টাকা পয়সা যে একবারে এরা এখানে ইউনিভার্সিটি থেকে দেয় সেরকম কিছু নয়।
কোনো ইউনিভার্সিটি দিতে পারে না, আমাদের ইউনিভার্সিটিও দিতে পারে না। কিন্তু সবাই কিন্তু ভালোবেসে আসছেন, ছাত্রছাত্রীদের শেখাবো বলে আসছেন, শিখিয়ে যাচ্ছেন। তো শিখলো, তারপর কি হলো? তারপর হচ্ছে প্র্যাকটিস। এইখানেই হচ্ছে ঘাটতি। এই প্র্যাকটিস না হলে কিন্তু কিছুতেই এগোনো যাবে না। এবং এই প্র্যাকটিসটা, আমি পণ্ডিত জাকির হোসেন একটা কথা বলেছেন কয়েকদিন আগে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, নট, উনি বলছেন রাইট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অর্থাৎ শুধু প্র্যাকটিস করলেই পারফেক্ট হবে তা নয়, রাইট প্র্যাকটিস। সেখানে হলো কি, তোমার গুরুরা যা বলছেন সেটা শোনো, বড়রা বড় 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 লোকেরা আসছেন, শিখিয়ে যাচ্ছেন, বর্ষা দিচ্ছেন, তাদের কথা শোনো, তাদের কাছ থেকে শিখিয়ে নিয়ে ঠিক রাইট ওয়েটা দিয়ে প্র্যাকটিসটা করো। কত ঘন্টা প্র্যাকটিস, এইটাই হলো কথা। গান বাজনা তো তুমি এখান থেকে এমএ ডিগ্রি নিয়ে গিয়ে যদি স্টেজে উঠে ডিগ্রিটা দেখাও, সেটা তো কেউ মানবে না। তোমার গানটাই শুনতে চাইবে, বা নাচটা দেখতে চাইবে, বা বাজনাটা শুনতে চাইবে। তুমি যদি স্টেজে পারফরমেন্স করতে যাও, তাহলে তোমার কিন্তু বাজনাটা দেখাতে হবে, তুমি এমএ ডিগ্রিটা বা পিএইচডি ডিগ্রিটা দেখালে হবে। তাহলে সেখানে কিন্তু একটা বিশাল জায়গা রয়েছে যেখানে রীতিমতো সাধনা না করবে সেটা সম্ভব হবে। এখানে যে যতটা প্র্যাকটিস করবে, যে যত ভাষা মাজা করবে, তার তত জেল্লা বাড়বে। যেরকম সেই পেতল কাঁসারের বাসন তোমরা জানো যে পুরনো, যত ঘুষবে তত জেল্লা হবে। তো এখানেও তাই, যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। তো এই প্র্যাকটিসের কথা নিয়ে বলছি, ওস্তাদ আহমেদ ফেরাক করা, এরা কতটা প্র্যাকটিসের ব্যাপারে সিনসিয়ার ছিলেন, এবং সমস্ত শিল্পী তারা প্র্যাকটিসের ব্যাপারে কত সিনসিয়ার ছিলেন সেটা সম্পর্কে বলি। ওস্তাদ আলাউদ্দিন খান সাহেব, ওনার কাছে যারা শিখত, ভোর 4টে থেকে উঠে 7টা 8টা অবধি প্র্যাকটিসটা এটা মাস্ট ছিল। উনি সব ঘরে ঘুরে ঘুরে দেখতেন যে আলী আকবর খান সাহেব, রবিশঙ্করজি বা নিখিল ব্যানার্জি ঘরে বসে ঠিকমতো সাধনা করছে কি না, 4টের থেকে ঘরে ঘুরে ঘুরে দেখতেন সে কি ঘুমোচ্ছে না প্র্যাকটিস করছে। এইটাকে আমরা ছেলেমেয়েদের একটু জেনে রাখা ভালো, জেনে রাখলে কাজে লাগবে ভবিষ্যতে। এইটা বড় বড় পণ্ডিতরা মনে করেন এই 4টে থেকে 7টা বা 3টে থেকে 7টা, এই যে টাইমটা, এটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। এই সময় যদি এরা মনে করতেন যে এই সময় দেবদেবীরা মধ্যে আসে, এই সময় যে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসটা ভীষণ কাজে লাগে, মানে আধ্যাত্মিকতার দিকেও এবং বাজনার দিকেও। এইটা কিন্তু তারা ওরা খুব মানত। এবং ওস্তাদ আলাউদ্দিন খান সাহেব তো একজন সন্ন্যাসী গোছের মানুষ ছিলেন, তো উনি এই জিনিস ফলো করতেন এবং এইভাবে সাধনা করতেন। এবার আহমেদ ফেরাক করার কথা উনি করতেন এবং সবাইকে করাতেন ওনার কাছে আশ্রমে যারা ছিল। তো এবারে আহমেদ ফেরাক করার আমি আরেকটা দিক বলি, রাত্রির হোল নাইট কনফারেন্সে বাইরে গেছেন ওস্তাদ আহমেদ ফেরাক। হোল নাইট কনফারেন্স, বাজনাটা ওনার বাজনা শেষ হয়ে গেছে রাত্রি 2টোর সময়। অর্গানাইজারদের মধ্যে একজন দুজন ওনাকে নিয়ে হোটেলে পৌঁছে দিয়েছে, রাত্রিবেলা 2টো 2:30-এর সময় পৌঁছে দিয়েছে হোটেলে। তো অর্গানাইজারের হঠাৎ মনে হয়েছে যে দেখি তো একবার ভাষা কী করছেন। আমি এই গল্পগুলো বলছি, ছেলেমেয়েদের ভালো লাগবে শুনে, কারণ এগুলো একটু মনে রাখার মতো মাঝে মাঝে মনে হবে। তো গল্প না, এগুলো সত্যি ঘটনা, তো আমি একটা গল্প চলেই বলছি। যাই হোক, তো ওরা বলে যে ভাষা কী বলছেন একবার দেখি, খাওয়া দাওয়া হলো কিনা, শুনলেন কিনা। এসে দেখছেন তখন যিনি অর্গানাইজার যখন এসছেন, প্রোগ্রাম তখন চলছে, অর্গানাইজার যখন হোটেলে এসছেন তখন 3টে বাজে, দেখছেন ঘরে দৌড়ার আওয়াজ আছে। তো উনি ঘরের মধ্যে ঢুকেছেন, ঢুকে বলছেন যে ভাষায় আপনি শুয়ে পড়েননি, এই তো সারা রাত্রি আপনি এত রাত্রি উনি বাজিয়ে এলেন। তখন বলছে না, আমি শুয়ে পড়িনি, দেখো ভোরবেলা 4টে থেকে 7টা এই টাইমটা তো আমি রেয়াজ করি। তো আজকে যদি আমি শুয়ে পড়ি তাহলে আজকের রেয়াজটা আমার আর হবে না, তো ওই জীবনের একটা দিনের রেয়াজ তো আমার চলেই যাবে। তারপরে কতটা সিনসিয়ার তোমরা চিন্তা করে দেখো, যে কত রাত্রির অবধি বাজিয়ে রাত্রি 2টো অবধি, তারপর ফিরে এসেই একটু ফ্রেশ হয়ে আবার বসে পড়ছে। এই যে জিনিসটা, এই হচ্ছে প্র্যাকটিস, বুঝলেন? এইভাবে প্র্যাকটিস করে যাবে। যার যেরকম এখন পড়াশোনা আগেকার ওস্তাদরা করে গেছেন, বা আমরাও কিছুটা করেছি, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এখন পড়াশোনাটাও তো সমান্তরালভাবে যেতে হবে, নেট করতে হবে, পিএইচডি করতে হবে ন্যাচারালি। তো তার সঙ্গেই প্র্যাকটিসটাও রেখে যেতে হবে। তো যাই হোক, 3 ঘন্টা 4 ঘন্টা যে যেরকম টাইম পাওয়া
রেগুলার সিনসিয়ারলি প্র্যাকটিস করে। আর একটা জিনিস আমি বলছি, এর সঙ্গে সঙ্গীতের সঙ্গে একটা জিনিস কিন্তু যুক্ত, আধ্যাত্মিকতা। এটা যত বড় বড় শিল্পী তুমি দেখবে, তারা প্রচণ্ডভাবে আধ্যাত্মিকতার বিশ্বাসী, অর্থাৎ ঈশ্বরের বিশ্বাস। ঈশ্বরকে, ঈশ্বরের ভজনা, ঈশ্বরের ধ্যান, ঈশ্বর সম্পর্কে যা করান তিনি করান, এই ব্যাপারটা, এইটা যত বড় বড় শিল্পী তুমি দেখবে, তারা প্রত্যেকেই কিন্তু এই জিনিসে ভীষণভাবে ইনভলভ। তো এখানে আমি এই রেফারেন্সে বলবো, কারণ গান বাজনাটা আগে কিন্তু ব্যবসাদারিত্বর জায়গায় ছিল না। গান বাজনাটা আগে ছিল পুরোপুরি ঈশ্বরের সেবার জন্য। যেখানে আগে যে হাভেলি সঙ্গীত পরম্পরা বলা হতো, হাভেলি পরম্পরা কীর্তি জানে, তো এটা হাভেলি পরম্পরা মন্দির কেন্দ্রিক পরম্পরা। তো এই যে মন্দির কেন্দ্রিক যে পরম্পরা আগে ছিল, আগে কিন্তু ঘরানা ছিল না। সঙ্গীতের যখন আদিতে, তখন কিন্তু ঘরানা ছিল না। প্রবন্ধ সঙ্গীতের যুগে বা তার আগে এরকম, তারপরেও যখন ধ্রুপদ ধামা গাওয়া হচ্ছে সেই সমাজও, তখন কিন্তু ঘরানা ছিল না, তখন ছিল পরম্পরা। ঘরানা জিনিসটা শুরু হলো আনুমানিক 1800 শতাব্দী থেকে। অনেকের একটা ভুল ধারণা আছে সঙ্গীতের আদি থেকেই বোধহয় ঘরানা চলে আসছে, ছাত্রছাত্রীদের বলছি, সঙ্গীতের আদি থেকেই বোধহয় ঘরানা আসছে না। সেটা কীভাবে এসেছে, কখন এসেছে না, এই যে পরম্পরা চলত, মানে মন্দির কেন্দ্রিক পরম্পরা, এইখান থেকেই, মানে দেবদেবীর উদ্দেশ্যে গান বাজনা নাচ সব কিছু। তো সেখানে দেবদেবীকেই স্মরণ করা, তারই জন্যে গান, তারই জন্যে নাচ, তারই জন্যে বাজনা। এবং তখন পাখরাজের তো ভীষণ ছিল ধ্রুপদ ধামা। তো সেই সময় তারা ঈশ্বরের সেবার জন্যই গান বাজনা করতেন এবং সেই মন্দিরেই খাওয়া দাওয়া করতেন, মন্দিরেই থাকতেন এবং তার একটা পরম্পরাগতভাবে তারা চলতেন, পরপর পরপর সেই পরম্পরা চলত ইয়ার্স আফটার ইয়ার্স। তো এখানে একটা জিনিস বলার দরকার, যে ঘরানা তাহলে কখন হল, আনুমানিক 1800 শতাব্দী, যখন এই পরম্পরার শিল্পীরাই মনে করলেন যে যদি রাজা মহারাজার দরবারে গিয়ে গান বাজনা করে কিছু রোজগার করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো রাজা মহারাজারও তাদের দরবারে সম্রাট, রাজা মহারাজা সবাই আস্তে 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 শিল্পীদের ডাকা শুরু করলেন এবং সেখানে তারা গেল, গিয়ে দেখছে যে রীতিমতো ভালো টাকা পয়সা রোজগার হচ্ছে, খাওয়া থাকা গাড়ি বাড়ি সবই হয়ে যাচ্ছে। তখন ওরা মনে করলেন যে তাহলে আমার ছেলেকেও তো এই লাইনেই আমি দিতে পারি, যে আমারই গানগুলো শুনবে, আমারই কাছে শিখবে, আমার ছেলেও এরকম রাজা মহারাজের এখানে দরবারে থেকে। এই যে চিন্তাটা যখন থেকে তখনই ঘরানা হতে লাগে। আমরা বলি ঘর, ঘরানা কথার অর্থ ঘর, বইতে লেখা থাকে, কিন্তু তার আগেটা যেটা সবসময় দেখবে যে লেখা আছে ঘরানা, ঘর থেকে ঘরানা আসছে। কিসের ঘর, কার ঘর? তো ঘরটা হলো এই যে আমি আমার ছেলেকেই শুধু শেখাবো, আমার ছেলে আমার ঘরে অন্য রাজার দরবারে গিয়ে বসবে, আমারই ছেলে। এই যে ঘর, এই ঘরটাকে মেনটেন করে 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 আমি আমার ছেলেকে শেখালাম, সে তার ছেলেকে শেখালাম। তো এখানে অনেকের তালিমের প্রকার হয়েছিল যে আমার ছেলেকে আমি শেখাবো, সেটা হচ্ছে যে তালিম। আবার সাধারণ দরবারে যাই হলো রাজা বলে দিল শেখাতে, সেখানে যেরকম হবে খুব নিকট বন্ধুদের শেখানো, সেখানে আর এক রকমের তালিম হবে। এই 3 রকমের তালিম ছিল, আম তালিম, খাস তালিম, ফাসুল খাস তালিম। আম তালিম কি, যে আসছে তাকে শিখিয়ে দিচ্ছে, আম তালিম। খাস তালিম হচ্ছে কি, খুব চেনা পরিচিত বন্ধুর ছেলে বা বন্ধুর মুখ, খাস তালিম। ফাসুল খাস তালিম কি না, নিজেরই ছেলেকে শেখাবো, অথবা নিজের যদি ছেলে মেয়ে না থাকে তাহলে আমার ভাইয়ের ছেলেকে শেখাবো বা বোনের ছেলেকে শেখাবো, আর কাউকে শেখাবো না, ফাসুল খাস তালিম। তো এইরকম তালিমের প্রকার হচ্ছে। যাই হোক, এখান থেকে ঘরানা করা যাচ্ছে। তা কিন্তু আমি যেখান থেকে শুরু করেছিলাম যে সঙ্গীতের উৎপত্তি বা সঙ্গীতের উদ্দেশ্যই ছিল ঈশ্বরের সেবা। তো ন্যাচারালি ঈশ্বরের সেবা যখন, তখন ঈশ্বরের সঙ্গে যখন ওইভাবেই সঙ্গীতের সৃষ্টিটা হয়েছে বা রীতিমতোভাবে চর্চা হয়েছে, তখন তাহলে নিশ্চয়ই ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক আছে। তো এইখানে আমরা নিজেরাও ফিল করতে পারি, যারা এখানে বয়স্ক শিক্ষক শিক্ষক যারা আছেন, যে ঈশ্বরকে নিবেদন করলে যে গান হয় সেটা কিন্তু ঈশ্বরকে নিবেদন করে করতে, সেটা কিন্তু না করলে সেই ফিলিংটা আসে না। ঈশ্বরকে ভালোবাসতে হবে, ন্যাচারালি সেই জিনিসটা তোমার ভেতরে গ্রো করবে।
আর এই ঈশ্বরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে ভালো মানুষ তৈরি হওয়া যায়। কারণ ঈশ্বর মানে সৎ, সৎচিত আনন্দ, সচ্চিত আনন্দ। তো সেখানে ঈশ্বর মানে সৎ, তাহলে তুমি ঈশ্বরকে ভালোবাসা মানে তুমি সৎকেই ভালোবাসছো। তোমার ভিতরে সৎ ফিলিংগুলো চলে আসবে এবং তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে। সেইখান থেকে কিন্তু একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, গানেতেও তার প্রভাব পড়বে। একজন ভালো মানুষ তৈরি হয়ে যাবে, গানে তার একটা ভালো প্রভাব পড়বে। একজন ভালো শিল্পী কিন্তু একজন ভালো মানুষ হওয়া দরকার। যদিও জোর করে কাউকে ভালো মানুষ তৈরি করানো যায় না, কিন্তু তার ভেতরে একটা ইনস্টিংক্ট থাকে। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে এইভাবে চলতে থাকলে তাদের ভিতরে একটা ফিলিং আসবে এবং সেটা ভালো মানুষ হওয়ার জন্যই সেই ফিলিংটা, এবং সেই ভালো মানুষরাই কিন্তু ভালো রিপ্রোডাকশন করতে পারে মিউজিকে। এইটাই কিন্তু ঘটনা। এবং যত বড় বড় শিল্পী তোমরা দেখবে, ক্লাসিক্যাল মিউজিকে তো বটেই এবং অন্যান্য সব মিউজিকে তুমি দেখবে, তারা কিন্তু কোনো না কোনোভাবে ঈশ্বরকে প্রচণ্ডভাবে ভালোবাসে। তো সেখানেই আমার বক্তব্য, তোমরাও ঈশ্বরকে নিবেদন করেই কিন্তু শুরু করো এবং তারপরে রীতিমতো প্র্যাকটিস করো। গুরুরা যা শিখিয়েছেন ঠিক মতো করে রাস্তা ধরে প্র্যাকটিস করো এবং সবাই বড় বড় শিল্পী হও। আগরতলা তো মানে রীতিমতো ঐতিহ্য রয়েছে, সঙ্গীতের ঐতিহ্য, ক্লাসিক্যাল মিউজিক এবং অন্যান্য সবাই আগেকার দিনে বিখ্যাত আমাদের বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, সেটা তো তোমরা সবাই জানো। এছাড়া বহু পণ্ডিত মানুষেরা এখানে এসেছেন এবং আগরতলার যে রীতিমতো যারা আজকে আমরা এই অনুষ্ঠান শ্রদ্ধেয় শ্রী পুলিনদের বর্মন, ওনার যে স্মৃতিতে বলছে, এনারাও কত বড় বড় শিল্পী হয়েছে। তো তোমরাও ছিলেন, তো তোমরাও সেই ধারাটাকে বজায় রাখার চেষ্টা করো। তোমরা ভালো করে সাধনা করো। তোমরা মানে পরে তোমাদের দেখে যেন ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা আবার ভাবে যে এদের মতো হতে হবে। এখানেই এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। তরুণদা কলেজের প্রিন্সিপাল শ্রুতি ম্যাডাম এবং অন্যান্য বিশিষ্ট গুণীজন এবং ছাত্রছাত্রীরা সকলকে জানাই আমার শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন। আজকে কয়েকদিন যাবতীয় এখানে কর্মশালা বিভিন্ন রকম চলছে শুনেছি। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শান্তিনিকেতন থেকে। আমি নিজে একটা ইউনিভার্সিটিতে রয়েছি, বিশ্বভারতীতে। সুতরাং এটা আমি উপলব্ধি করি যে কলেজ বা বিভিন্ন ইনস্টিটিউশনে যে এই ধরনের কর্মশালা অর্থাৎ ওয়ার্কশপ বা সেমিনারগুলো হয়, একটা বিশেষ উদ্দেশ্য আছে। রেগুলার বেসিসে আমরা যে শেখাই ক্লাসে, সেগুলো তো নিশ্চয়ই জরুরি। এর বাইরেও কখনো কখনো কর্মশালা এবং সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স এগুলো যে হয়, তার ফলে আমরা আরও বহু নতুন জিনিসের সন্ধান পেতে থাকি এবং আমাদের চিন্তা ভাবনা আরও প্রস্ফুটিত হয়। শুধু ছাত্রছাত্রীদের নয়, মাস্টারমশাইদেরও হয়। এবং ভালো গুণী ব্যক্তি যখন ওয়ার্কশপ সেমিনার করতে আসেন, আমরা নিজেরাও সেখানে যোগদান করি এবং তাদের চিন্তাভাবনাগুলো নিয়ে আমাদের নিজেরাও সেই প্রচেষ্টায় চলছে। এখানকার যিনি প্রিন্সিপাল, তাকে আবার ধন্যবাদ জানাই এই ধরনের কর্মশালা অর্গানাইজ করার জন্য এবং আমাদের এখানে ইনভাইট করার জন্য। আশা করি আপনাদের সাথে মিলিতভাবে আমরা এই কর্মশালায় কিছু কাজ করতে পারবো, যাতে আমাদের উভয়েরই লাভ হবে। ইংরেজিতে একটা কথা আছে, টিচিং ইজ লার্নিং টুয়াইসলি। সুতরাং আমরা টিচিংয়ের মাধ্যমে পড়াশোনা নিজেরাও শিখি, রিফ্রেশ হই। এখানেও তাই হবে আশা করি। তরুণরা আছেন এবং আরও অনেক গুণীজন আছেন, ওনারাও কিছু বক্তব্য রাখবেন। আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। সন্দীপ কুমার ঘোষ মহোদয়কে এখন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী তরুণ দাস মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় রেলকে আব্দুল মহাশয়, প্রিন্সিপাল ত্রিপুরা মিউজিক কলেজ, মাননীয় প্রফেসর সন্দীপ কুমার ঘোষ এবং মাননীয় প্রফেসর স্বপন কুমার ঘোষ,
আজকে যা বক্তব্য যা বলার আমাদের মাননীয় প্রফেসর স্বপন কুমার ঘোষ সব বলে দিয়েছেন। শুধু আমি একটু এর সঙ্গে যেটা অ্যাড করতে চাই সেটা হলো, আমরা জানি যে আজকে আমরা কেন এসেছি, আমাদের ভূমিকা কি, এবং যারা সামনে বসে আছেন ছোট ছোট ছাত্রছাত্রীরা, যারা আমাদের কালচার সংস্কৃতি এর যে লেগাসি, এর যে পরম্পরা এগিয়ে নিয়ে চলেছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো এই কারণে যে সঙ্গীত, সাহিত্য, শিল্প সব কিছুই এখন একটা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা বোধহয় সব ক্ষেত্রে খুব সুস্থতা রেখে এগোতে পারছেন না। সেটা যদি মাথায় রাখি, তাহলে আজকে যারা এখানে একত্রিত হয়েছে তাদের কাঁধে এই দায়িত্ব আছে যে আমাদের সুস্থ সংস্কৃতিটাকে বহন করে এগিয়ে নিয়ে যাওয়া। এটা বলবো, সেই পরম্পরায় এসে যাচ্ছে। এবং আর একটা যেটা বিষয়, সেটা হলো বিবিধের মাঝে একতা। সেটা যদি হয়, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন কোণ থেকে যেসব গুণী মানুষেরা তাদের চিন্তা ভাবনা, তাদের যে নিজের শিক্ষা, এইগুলোর মাধ্যমে যে এত দূরে এসে তাদের সঙ্গে আপনারা নিজেদের ভাবনা চিন্তা এবং এগুলোকে শেয়ার করতে পারছেন, এটার একটা বহু মূল্য আছে, এটা আমি মনে করি। এবং ওয়ার্কশপ যে দুটো শুনলাম আমি এখানে এসে, একটা হচ্ছে ডান্স, যেটা ফোক অ্যান্ড ট্রাইবাল ডান্স, সেটা সম্বন্ধে একটু বলতে চাই। আমাদের যে কোনো কালচার, যে কোনো সংস্কৃতি, যে কোনো শিল্প মাটিকে ভুলে হতে পারে না। এবং সেটা শুধু ফোক ডান্স বা ফোক মিউজিক, সং, এটা সব কিছুরই প্রভাব আছে। ইভেন উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে বিভিন্ন রাগ রাগিনীয় হয়েছে, যেগুলো স্বর কিন্তু চয়ন করা হয়েছে ওই মাটি থেকে। মাটি ছাড়া আমরা বাঁচব না। এবং যেখানেই যাই না কেন, বোধহয় ফিরে ওখানেই আসতে হবে। যেমন আজকে আর একটা ওয়ার্কশপ আছে, প্রফেসর সন্দীপ ঘোষ করবেন তবলা, মানে তাল। মানে আমরা যেখানেই যাই না কেন, ফিরে আমাদের সোমে আসতে হবে। সোম মিন্স সেই মাটিতেই আসতে হবে। তবলা, আমরা একটা, যদি আমাদের একটু আমাকে পারমিশন দেন, একটা প্রশ্ন করতে পারি ছাত্রছাত্রীদের। তবলা, সেহেতু বলি, ঠেকা বলতে আমরা কি বুঝি? আমরা বলি না গাড়ি থেকে বাবা থেকে এই ঠেকাটা দাও। ঠেকা কি এবং কেন? কেউ একজন বলবেন যে ঠেকে কি এবং কেন? এনিওয়ান? তবলা হোক, গান হোক, বাজনা হোক, কেউ একজন বলুন ঠেকা বলতে আমরা কি বুঝি, ঠেকা কেন? Partially correct. আর এই ক্রেডিটটা আমি নেব না। আমাকে বিখ্যাত একজন আর্টিস্ট জিজ্ঞাসা করেছিলেন একটা সময় ইউনিভার্সিটিতে যে ঠেকা কি, ক্লাসে এসে। তো সবাই চুপচাপ ছিলাম, আমি উত্তর দিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্ট করেছিলাম। আমি বলি এখন, ঠেকা মানে যে জিনিস, আমি গানের ক্ষেত্রে বলছি, শুধু মানে ক্লাসিক্যাল গান কথা শুধু না, শুধু গান বাজনা সব কিছুর ক্ষেত্রে বলছি। ঠেকা যেটা আমাদের তবলা দেয়, পাখোয়াজ দেয়, খোল দেয়, বিভিন্ন বাদ্যযন্ত্র, সেটা ঠেকা কি করে আমাদের? আমরা যেটা ভাবছি, যে রাগটা আমি পারফর্ম করব, যে গানটা আমি গাইব, যে নাচটা আমি করব, সেটা আমাকে ডিসিপ্লিনড ওয়েতে করতে সাহায্য করে। ঠেকা মিন্স
আমি যাতে আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে লক্ষ্যের ভিতরে যেমন খেয়ালটাকে ভিতরে কল্পনা, ভাবনা, নিজস্ব ভাবনা, একই রাত যদি আমরা 5 জন করি 5 রকম হয়। কেন হয়? প্রত্যেকের কল্পনা আলাদা, চিন্তা আলাদা, ভাবনা আলাদা, তাই আলাদা হয়। যদি তাই হয় সেক্ষেত্রে আমরা কিন্তু স্ক্যাটার্ড হয়ে যেতে পারি বা একটা ক্যাথারসিস হয়ে যেতে পারে। সেইটা থেকে আমাদেরকে কারা স্টিমলাইনে আনে? এই কবলিয়ারা। এদের কাজ আমাদেরকে ঠেকা, মিন্স কোনো কিছু সাপোজ গ্রামে এত ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ, প্লিজ একটু সহ্য করুন, আমি বোধহয় অন্য প্রসঙ্গে যাচ্ছি, আবার ফিরে আসবো, খুব শীঘ্র সময় আসবো। আমাকে সাপোর্ট দেন, সহযোগিতা করেন, যাতে আমি আমার সেই রাগের উপরে কল্পনাটাকে আরো এগিয়ে নিয়ে গিয়ে শেষ করতে পারি, ঠিক পথে এগিয়ে গিয়ে আমি আমার ডেস্টিনি যেটা সেখানে পৌঁছতে পারি। এটা ভীষণ ভাইটাল রোল অফ কাবলিয়াস অ্যান্ড পাকওয়াজ যারা আছেন বা খোল যারা আছেন তাদের। তো আজকে দুটো বিষয় খুব মনে হয়েছে যে মাটি ছাড়া বাঁচবো না, কোনো সঙ্গীত বাঁচবে না। সে আমি পপ গাই, র্যাপ গাই, সব কিছু করতে বলবো আমার স্টুডেন্টদের, শুধু নট অনলি ক্লাসিক্যাল, যেখানে খুশি যান, যা খুশি করুন, তার মধ্যে স্বাধীনতা থাকা ভালো, স্বাধীনতাটাও একটা ডিসিপ্লিনের মধ্যে আনা ভালো। এই জন্যে আজকে এই দুটো যে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, আমি তৃপ্তি আহতে ম্যাডাম, আমাদের যিনি প্রিন্সিপাল, তাকে আমি অশেষ আন্তরিক ধন্যবাদ দেব। এই জন্যে যে 3টে কারণ: মাটির কাছাকাছি আবার আমাদের ভাবতে নিয়ে যাওয়া, আমাদেরকে একটা শেপে রাখা যাতে আমরা ডিসব্যালেন্স না হয়ে যায় আমাদের লাইফটা, আর বিভিন্ন ভারতবর্ষ শুধু না, ভারতবর্ষের বাইরেও আজকে ইউটিউব বা ফেসবুক অনেক কিছু হয়েছে। ইউটিউবে গান শুনতে পারি, গান তালিম দিতে পারে না ইউটিউব। ফেসবুক গান শুনতে সাহায্য করে, বাজনা শুনতে সাহায্য করে, তালিম দিতে পারে না। রাস্তাটা তিনিই বলবেন যিনি গু অ্যান্ড রু, অর্থাৎ অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে আসেন তিনি। আর একটা জিনিস বলবো যে ডিসিপ্লিন, ডিটারমিনেশন, ডেডিকেশন, ডিসিপ্লিন লাস্ট বলবো, অ্যান্ড ডিসিপ্লিন। ইচ্ছাকে যদি আমরা এই 3টে শব্দের মধ্যে বাঁধতে পারি এবং টার্গেট ফিক্স করতে পারি, আমরা ঠিক জায়গায় পৌঁছবো। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।